মানুষের উৎসাহ উদ্দীপনা অভূতপূর্ব, এবং এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে মানুষ পরিবর্তনের জন্য আর অপেক্ষা করতে পারছে না। বাঙালিদের এবার এক হওয়ার সময় এসছে, কারণ পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে গেছে এবং যে জায়গায় আমরা পৌঁছেছি এরপর যদি আমরা প্রতিবাদ না করি পেছনের জায়গা থাকবে না। এ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনোটা 100 বছর, কোনোটা 150 বছর, কোনোটা 50 বছরের পুরনো, তাদের কেন্দ্র করে এ রাজ্যের শিক্ষাকে একটা কোন জায়গায় নিয়ে যাওয়া যেত, কোন জায়গায় পৌঁছে গেল শিক্ষা। তো কেন্দ্রীয় সরকারের পক্ষে এগুলো তো সহ্য করা মুশকিল, কারণ এটা যদি চলতে থাকে তাহলে ভারতবর্ষের ঐক্য এবং সংহতি নিয়ে প্রশ্ন দেখা দেবে। কারণ পশ্চিম বাংলা কিন্তু আলটিমেটলি এদের যা কাণ্ড কারখানা তাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, এরা একদম সিরিয়াস নয়। আর সবচেয়ে বড় এটা অত্যন্ত অপদার্থ এবং অযোগ্য, এ সরকার চালাতেই জানে না, কিচ্ছু জানে না। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। গতকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এলেন পশ্চিমবঙ্গে, কলকাতায় দমদমে এলেন, এবং সেক্ষেত্রে আমরা যেভাবে জনগণের উৎসাহ দেখলাম বা যেভাবে সাধারণ মানুষের ভিড় দেখলাম, এই একটা মিটিংয়ে নয়, এরকম তিনটি যে মিটিং উনি করলেন, প্রতিটাতে যেভাবে বাংলার মানুষের যে ভিড় দেখছি আমরা, এত বৃষ্টি এত প্রতিকূলতাকে রেখে, সেক্ষেত্রে যে বাংলার মানুষের ভালোবাসা তার প্রতি যে প্রকাশ পাচ্ছে, কিভাবে দেখছেন এই বিষয়টা নিয়ে আপনি? ভিড়ের কথাটা বলি আগে, সেটা হচ্ছে আমি নিজে মাঠের সামনে থাকতে পারিনি, কারণ আমার একটু অন্যরকম দায়িত্ব ছিল। মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর একটা দায়িত্ব পড়েছিল, তাই মঞ্চের পেছনের দিকে আমাকে থাকতে হয়েছিল। তো যখন আমাদের স্বাগত জানানোর পর্ব চুকে গেল, তিনি মঞ্চে চলে গেলেন, ওখান থেকে আমি চলে এলাম। ভেবেছিলাম সামনে গিয়ে মাঠের সামনে বসে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটা শুনবো, কিন্তু এক ফোঁটা আমি এগোতে পারিনি। পুলিশ পরিষ্কার বলল, আপনি আর যাবেন না, স্ট্যাম্পেড হয়ে যাচ্ছে একেবারে, আমরা সামলাতে পারছি না, আপনি বরং এই সাইডেই বসুন। একটা চেয়ার ওরাই জোগাড় করে দিল, পুলিশকে আমি ধন্যবাদই জানাবো, একটা চেয়ার এনে দিল। আমি রাস্তার ধারে বসে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটা পুরোটা শুনলাম। আমি কিন্তু মাঠে ঢুকতেই পারিনি, অথচ কাল বা পরশু সারাদিন কি প্রবল বৃষ্টি হয়েছিল। একটা ভয়ঙ্কর মাঠ, যে মাঠে এক কোমর জল ছিল, সেই জল সরিয়ে তারপর সেই মাঠটাকে উপযোগী করে, মানে সভার উপযোগী করে যেভাবে করা হয়েছিল, মানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যেভাবে উদয়াস্ত পরিশ্রম করেছিলেন, তার আগের রাতে আমি গিয়েও 12:30 অবধি ছিলাম, তাতে এই মানুষের মানে উদ্বেল হয়ে যাওয়া অভূতপূর্ব, মানুষের এই সমর্থন এতটা, সেটা সত্যি অভূতপূর্ব ব্যাপার। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয় যে ওয়েস্ট বেঙ্গল ইজ রেডি ফর চেঞ্জ, বদলের জন্য প্রস্তুত হয়ে আছে, এবং সেই বদলের কাণ্ডারি ভারতীয় জনতা পার্টি, যার নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। মনে রাখতে হবে, এমন একটা রাজ্যই পশ্চিম বাংলা, যেখানে বিরোধী রাজনীতি করা এই শাসক দলের রক্তচক্ষুর সামনে পড়া ব্যাপারটা একই। তাতে তোমার ঘর সংসার তছনছ হয়ে যেতে পারে, তুমি মার খেতে পারো, তুমি খুন হয়ে যেতে পারো, তোমার কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে। তুমি যদি ছোটোখাটো কাজ করো, রাস্তার ধারে ফুটপাতে জিনিস বেচো বা অটো চালাও বা রিক্সা চালাও, সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। তুমি বাসের ড্রাইভার হলে তোমার জীবিকার উপর টানা হিচড়া হতে পারে। এমনকি তোমার এলাকায় তুমি সমস্যায় পড়ে যেতে পারো। তারপরেও নানা বাধা উপেক্ষা করে যেভাবে হাজারো হাজারো মানুষ রাস্তায় নেমেছিলেন এবং মাঠে পৌঁছেছিলেন, সবাই মাঠে ঢুকতে পারেননি। আমি বসার জায়গা না পেয়ে চারদিকে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলছিলাম। মনে রাখবে, আমি এই দমদম বিধানসভা কেন্দ্রে নির্বাচনে দাঁড়িয়েছিলাম 2021-এ, তাই জনসংযোগ করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। পাশাপাশি ঘুরে মানুষের সঙ্গে কথা বলছিলাম। মাঠে যতজন মানুষ, বাইরে ততজন মানুষই ছিল যারা ঢুকতে পারেনি। ফলে এই যে মানুষের উৎসাহ উদ্দীপনা অভূতপূর্ব, এবং এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে মানুষ পরিবর্তনের জন্য আর অপেক্ষা করতে পারছে না। এমনিতে আমাদের বলতো যে স্যার কিছু করুন, দাদা কিছু করুন, আমাদের বাঁচান, আমরা বাঁচতে পারছি না, পশ্চিমবাংলাটা শেষ হয়ে যাচ্ছে। কালকে আমার সেটা নিশ্চিত ছিলাম, কালকের এই ভিড় দেখে আমার সেই নিশ্চিত হওয়ার ব্যাপারটা আরো অনেক বেশি বেড়ে গেল। অনুপ্রবেশ নিয়ে একেবারে সরাসরি যেভাবে যে মন্তব্যগুলো উনি করলেন এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে, এবং উনি যে কথাগুলি বললেন, উনি কথা যে দৃঢ়তার সঙ্গে বললেন, সেটা নিয়ে আমরা একেবারে নিশ্চিত যে উনি এই বিষয়টাকে কত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং উনি বিষয়টাকে নিয়ে যথেষ্ট চিন্তিত। দেখো, এই ভারতীয় জনতা পার্টির একজন কর্মী, আমি মুখপাত্র, আমি রাজ্য কমিটির সদস্য,
সুতরাং আমি যা বলবো ভারতীয় জনতা পার্টির মত নিশ্চয়ই হবে সেটা। কিন্তু সেটাকে যদি দূরে একটু সরিয়েও রাখি, একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে আমি দীর্ঘদিন রাজনীতির বিশ্লেষণ করেছি, এখনো আমি করতে পারি। কোনো দল করলে রাজনীতি বিশ্লেষণ করা যায় না, এটা কোনো মাথার দিব্যি কেউ দেয়নি। আমি জাস্ট কতগুলো কথা বলি সেক্ষেত্রে। ভারত সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের বিভিন্ন অঞ্চলের ডেমোগ্রাফিক যে পরিবর্তন, ডেমোগ্রাফি মানে জনসংখ্যাগত ডেমোগ্রাফিক পরিবর্তন যে ঘটেছে সে ব্যাপারে তারা যথেষ্ট খবর সংগ্রহ করবে। বহুদিন ধরে একটা সমস্যা তৈরি হচ্ছে, মানুষ বলছে যে এখানে ডেমোগ্রাফিক পরিবর্তন ঘটছে, মানে জনসংখ্যাগত চরিত্র বদলে যাচ্ছে। যে আগের মানে জনগণনায় 2011-র আগে 2001-এর জনগণনায় যেখানে হিন্দুদের জনসংখ্যা ছিল প্রায় 82% বেশি, গত জনগণনায় 2011 সালে 80% একটু নিচে নেমে যায়। এটা অবশ্যই চিন্তার বিষয়। অন্য জনসংখ্যা, বিশেষত ইসলামিক জনসংখ্যা বেড়ে যায়। কিন্তু পশ্চিমবঙ্গে বিগত 2011 সালের ভোটার তালিকা এবং এখনকার ভোটার তালিকার যদি তুলনামূলক আলোচনা করে দেখবে বহু বিধানসভা ক্ষেত্রে বিপুলভাবে জনসংখ্যা বেড়েছে, ভোটার সংখ্যা বেড়েছে। কোথাও 55%, 54%, 50%। 2011-র নিরিখে 2025-কে বিচার করতে গেলে কি করে হলো? স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি এটা হয় না, যদি হয় ওটা ভয়ঙ্কর মারাত্মক। ঠিক এটাই কিন্তু আসামের মানুষদের ভয় পাইয়ে দিয়েছিল। আসাম আন্দোলনটা বড় কারণ ছিল এইটা, কিন্তু 1978 সাল থেকে যে আসাম আন্দোলন শুরু হয়েছিল এটাই কারণ অসমিয়ারা বুঝতে পেরে গিয়েছিল সর্বনাশ হয়ে যাচ্ছে, এবং আসাম আন্দোলন করে অসমিয়ারা কিন্তু এক হয়েছে। বাংলায় বাংলা আন্দোলন হবে কিনা আমি জানি না, কিন্তু বাঙালিদের এবার এক হওয়ার সময় এসছে, কারণ পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে গেছে। এবং যে জায়গায় আমরা পৌঁছেছি এরপর যদি আমরা প্রতিবাদ না করি পেছনের জায়গা থাকবে না। হিন্দু জনসংখ্যা কমতে কমতে এখানে কোথায় পৌঁছেছে? আগে বলা হতো বিশেষ জনগোষ্ঠীর মানুষ 2011 সালে হিসেব অনুযায়ী 27%, এখন কত দাঁড়িয়েছে নোবডি নোজ। কেউ বলে 30, কেউ বলে 35। আমি বলি যদি জনসংখ্যা বৃদ্ধির সাধারণ নিয়ম ফলো করা হয় 27-28 হতে পারে, 34-35 হয় কি করে? যদি হয়ে থাকে ভয়ঙ্কর ব্যাপার। আমি জানি এটা সত্যি হয়েছে কিনা, এগুলো জনগণনা শুরু হয়েছে তখন বোঝা যাবে। কিন্তু এটা তো প্রশ্ন দেখা দিয়েছে ভারতের বহু রাজ্যে, অনেক রাজ্য বিজেপি শাসিত নয়, তারাও যেরকম কর্ণাটক, তারা কি বিজেপি শাসিত? সেখানেও মানুষ প্রশ্ন করছে এই সব লোকগুলো আসছে কোত্থেকে। গুজরাটে প্রশ্ন উঠছে যেখানে বিজেপি শাসিত, মহারাষ্ট্র বিজেপি শাসিত, সেখানে যেরকম প্রশ্ন উঠছে ঠিক সেই রকম হায়দ্রাবাদ যেটা বিজেপি শাসন করে না, তেলেঙ্গানা, ঠিক যেরকম চেন্নাই বিজেপি শাসন করে না, চেন্নাই ডিএমকে শাসন করে, তামিলনাড়ু ঠিক যেরকম অন্ধ্রপ্রদেশ তো বিজেপি এবং জোট রয়েছে, কর্ণাটক বিজেপি শাসন করে না। সেখানে প্রশ্নগুলো উঠছে কেন? কারণ মানুষ তাদের দৈনন্দিন অভিজ্ঞতায় দেখতে পাচ্ছে যে কিছু মানুষ, কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষের সংখ্যাটা বিপুলভাবে বেড়ে গেছে। জনসংখ্যার এই বৃদ্ধি তো হয় না। তারা কারা? এবং সেখানে যারা পশ্চিমবাংলার এখানকার ভারতবর্ষের বৈধ নাগরিক বাংলা থেকে গিয়ে কাজ করছে তারাও প্রশ্ন করছে। কিন্তু অনেকের সঙ্গে কথা হয় যে আমরা এতদিন ব্যাঙ্গালোরে আছি, মুম্বাইতে আছি, এই তো দেখিনি, এগুলো আসছে কোত্থেকে? ফলে 15ই আগস্ট লালকেল্লার ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা যে এবার দেখা হবে। সেইটা বিভিন্ন রাজ্য কিন্তু প্রশ্ন করতে শুরু করে দিয়েছে যে জনসংখ্যার এই বদল হলো কি করে। আর পশ্চিম বাংলা একটা সীমান্ত রাজ্য, এটা বিশাল বর্ডার বাংলাদেশের সঙ্গে। এখানে যেভাবে জনসংখ্যার বৃদ্ধি হয়েছে বিশেষত বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে, এমনকি কলকাতায় এই আমাদের পাড়াগুলোতে, তাতে তো মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিচ্ছে যে কোত্থেকে এগুলো হলো। আর সবচেয়ে বড় কথা, এটা দেখতে গেলে রাজ্যের শাসক দলের সহযোগিতার দরকার। কারণ আমাদের কেন্দ্র রাজ্যের সহযোগিতা ছাড়া কোনো কাজ সঠিকভাবে হয় না। একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এটা এককেন্দ্রিক সরকার হলে কেন্দ্র যা খুশি তাই করতে পারত, কিন্তু দেখা যাচ্ছে এই রাজ্য সরকার কোনোভাবে সহযোগিতা করছে না। বরং যখনই এসআইআর এর কথা বলা হচ্ছে ঝাঁপিয়ে পড়ছে এসআইআর করতে দেবো না। যখনই মানে সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে বলছে করতে দেবো না। এমনকি এটা অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা পরিযায়ী শ্রমিক তাদের ফিরিয়ে এনে
তাদের নাকি তাঁবুতে রাখা হবে যাদের বাড়ি নেই। আচ্ছা, পরিযায়ী শ্রমিকদের বাড়ি থাকবে না কেন? পরিযায়ী শ্রমিকরা এই রাজ্যেরই মানুষ, ভারতের নাগরিক হওয়া উচিত। তারা বাইরে যদি কাজ করতে যায়, একটা পরিবারের 2 বা 3 ভাই, এক ভাই এখানে রইলো, চাষের কাজ করলো, বাকি 2 ভাই বাইরে গেল, তার তো একটা বাড়ি রয়েছে, তাহলে তাকে এনে তাঁবুতে রাখার দরকার কি? এখান থেকে তো সন্দেহ হচ্ছে যে তাহলে সে লোকগুলো কারা? মাসে 5,000 টাকা দেওয়া হবে, একটা পরিযায়ী শ্রমিক আসবে? পশ্চিমবাংলায় একজন মজুর কত টাকা বেতন পায় যে বাড়ির কাজ করে? 700, 800, 600, 700, 800। বাইরে যদি সে কাজ করে, সে গুজরাটে যদি কাজ করে, সে যদি ত্রিবান্দ্রমে কাজ করে, তিরুবনন্তপুরম বা চেন্নাইতে 1200-1400 টাকা পায়। অর্থাৎ দৈনিক সে 600 টাকা বেশি মজুরি পাবে, 500-600 টাকা, মাসে 15,000 টাকা বেশি পাবে। তো তবে এখানে আসবে কেন সে? তাহলে কারা আসবে? কাদের নিয়ে আসাবে? কাদের তাঁবু খাটিয়ে রাখার কথা বলা হচ্ছে? কাদের মাথায় টুপি দিচ্ছে এরা? ফলে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে, অনেক কিছু ঘটে যাচ্ছে। তো সেটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি জানেন, তাই গতকাল তিনি এর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন যে জনসংখ্যাগত পরিবর্তনটা অবশ্যই কেন্দ্রীয় সরকারকে চিন্তায় রাখছে এবং কেন্দ্রীয় সরকার সেগুলি অবশ্যই খোঁজ নিয়ে দেখবে। তার আগে এই রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে এই রাজ্যকে আপনি বাঁচান। এটা শুধু শুভেন্দু অধিকারীর কথা নয়, শুভেন্দু অধিকারী এই রাজ্যের কোটি কোটি মানুষের কথাটাকে তিনি রিফ্লেক্ট করেছেন, ইকো করেছেন। মানুষের কথা তিনি মানুষের মধ্যে ঘুরে বেড়ান, জনগণের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। তিনি মানুষের কাছে মানুষের এই বক্তব্যের ভাবনাটাকে, এই বক্তব্যটাকে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জাস্ট ইকো করেছেন, বলেছেন যে এই ঘটনা ঘটছে আপনি দেখুন। ফলে এই রাজ্যকে নিয়ে কেন্দ্রীয় সরকার অত্যন্ত চিন্তিত। মাননীয় প্রধানমন্ত্রীর কথায় সেই চিন্তা কিন্তু ধরা পড়েছে। স্যার, এই যে প্রধানমন্ত্রী একটি মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গকে নিয়ে যে তৃণমূল সরকারকে বিদায় দিতে হবে, না হলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে না, এটা কিভাবে দেখছেন? এটা আর একটা দিক, জনসংখ্যাগত পরিবর্তন, সেটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। যেভাবে এই সরকার জনসংখ্যাগত পরিবর্তনটা দেখে চোখ বুজে আছে এবং ভোটের স্বার্থে যে গরু দুধ দেয় তার লাথি খাবো এই ধরনের কথাবার্তা বলছে, এবং তারপর জাস্ট কয়েক মাসও হয়নি এই মুর্শিদাবাদে যেভাবে হিন্দুরা ঘরছাড়া হয়ে গেল, আর সেখানে এই শাসক দলের নেতা কর্মীদের ইনভলভমেন্ট একদম স্পষ্ট করে বোঝা গেল, তাতে মানুষের তো অস্তিত্বের একটা সংকট দেখা দিয়েছে। প্রথমে অস্তিত্ব, তারপরে উন্নয়নের প্রশ্ন। ডেফিনেটলি মাননীয় প্রধানমন্ত্রী তো ঠিকই বলেছেন। আচ্ছা, একটা রাজ্যের উন্নয়ন হবে কি করে? উন্নয়ন করতে গেলে আমাদের মতো দেশে কৃষির উন্নয়ন তো করতেই হবে। এখন কৃষিতে যা আয় হয় সেই আয়কে আরো বাড়াতে হবে। কেন্দ্রীয় সরকারেরও উদ্যোগ যে কৃষির আয় বাড়াতে হবে। সেকেন্ড গ্রিন রেভলিউশনের একটা প্রক্রিয়া কেন্দ্রীয় সরকার চালাচ্ছে। ফলে যারা কৃষিজীবী তাদের হাতে যেন প্রচুর টাকা থাকে। আবার কৃষিকে সাপ্লিমেন্ট করবে শিল্প। আমি সব কৃষি জমি নিয়ে শিল্প হোক সেটা কোথাও বলছি না, কৃষির জমিতে যেগুলো উর্বর জমি কৃষি হোক, কিন্তু তার সঙ্গে যেটা সাপ্লিমেন্ট করতে হবে শিল্পকে, কারণ উদ্বৃত্ত জনসংখ্যা কৃষিতে যদি না ধরে তারা শিল্পে যাবে, এবং সেই শিল্প কিন্তু আলটিমেটলি মানুষকে কাজ দেবে। প্রচুর বিনিয়োগ হলে এই রাজ্যের মানুষগুলো চাকরি পাবে, আবার কাজও পাবে, ব্যবসাও করতে পারবে। ধরেন একটা বড় গাড়ির কারখানা হলো, সিঙ্গুরের কারখানাটা, সিঙ্গুরের কারখানা নষ্ট হয়েছে, প্রথম দায়ী অবশ্যই তৎকালীন সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার। গাজোয়ারি করে কারখানা করার দরকারই ছিল না। যখন প্রথম গোলমাল হলো, অন্য জায়গায় গিয়ে কারখানাটা করতে পারতো। প্রথম কারখানাটা শেষ হচ্ছে ওদের জন্য। দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল টাটাকে তাড়িয়ে দিল, হয়ে যখন গিয়েছিল কারখানাটা থাকতেই পারতো। সেইটা না করে কারখানাটাকে এখান থেকে তুলে দেওয়া হলো। একটা বার্তা তো একেবারে ঠান্ডা স্রোত বইয়ে দিচ্ছে শিল্পপতিদের কাছে। কারণ শিল্পপতিরা কি করে? বিনিয়োগ নিয়ে আসে কোটি কোটি টাকা। আচ্ছা, একজন 600 বা হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করে এখানে শিল্প আনবে, তারপর সে শিল্পে যদি কাজ না হয়, তোলাবাজি হয়, ভয় দেখানো হয়, সে কেন আসবে? ফলে শিল্পের পরিবেশ চাই। শিল্পের পরিবেশ এই সরকার থাকলে হবে না। আর একটা যদি বড় শিল্প, ধরা যাক টাটার কারখানা যদি হতো, সেই কারখানাতে কেন্দ্র করে একটা এনসিলিয়ারি ইন্ডাস্ট্রিজ প্রচুর তৈরি হতো। গুজরাট তো সে নিয়ে কোন জায়গায় পৌঁছে গেছে কেউ জানে না। শুধু তাই নয়, তার সঙ্গে কেউ যদি একটা হোটেলের ব্যবসা করে, তার তো একটা ইনভেস্টমেন্ট হবে। সেই হোটেলে ব্যবসার জন্য বা কারখানার জন্য এই রাজ্যের কয়েক হাজার গাড়ি চালক গাড়ি নিয়ে যাবে, তার তো একটা ব্যবসা হবে।
গাড়ি বিক্রি বাড়বে, আবার গাড়ি তৈরি হবে। এই হচ্ছে শিল্পায়নের ফল। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে এই আলোচনা প্রশ্নটা শেষ করব। গুজরাটে যখন বল্লভভাই প্যাটেলের একটা বিশাল মূর্তি বানানো হলো, অনেকেই হয়েছে বললো কেন ওই মূর্তি কি করতে হলো। ওই মূর্তিকে কেন্দ্র করে ওই অঞ্চলে যা মানে পর্যটন বেড়েছে, কয়েক হাজার মানুষ করে কমে খাচ্ছে, সেখানে হোটেল হয়েছে, প্রচুর গাড়ি আসছে, খাবার দোকান হয়েছে, হোটেল হয়েছে, ছোট ব্যবসা হয়েছে, তাকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের পেট চলছে। সিঙ্গুরে যদি টাটা হতো বা কোথাও টাটার এরকম বড় গাড়ির কারখানা হতো, সংখ্যাটা লক্ষ্য হতে পারতো। আমরা হারালাম, শেষ করে ফেললাম। তার সঙ্গে আরেকটা সমস্যা হচ্ছে, কেন্দ্র যা টাকা দেয়, এখানে টাকাটা মাঝখান থেকে উধাও হয়ে যায়, কিছু লোক মেরে দেয় সব টাকাটা। সে 100 দিনের কাজের প্রকল্পের টাকা হোক, আমাদের তো এরা খুব দাবি করে না আমরা 100 দিনের কাজের প্রকল্পে প্রথম। নির্বোধের দল বোঝে না 100 দিনের কাজের প্রকল্পে প্রথম হওয়াটা কৃতিত্বের কথা নয়, ওটা মানে ব্যর্থতা। তার কারণ মানুষের কোনো কাজ নেই বলে 100 দিনের কাজ করতে যায়, ঠিক আছে, তাও হলো না হয়, সেই টাকা মাঝখান থেকে উধাও হয়ে গেছে। ভুয়ো জব কার্ড দিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে। কেন্দ্র যখন ধরতে পারলো তখন বললো টাকা তুমি উদ্ধার করো, নইলে আমি টাকা দেবো না। টাকা উদ্ধার করবে না, বলে ওই টাকা ফেলতে হবে। এবং তাদের এই সমস্ত অশিক্ষিত লোকগুলো বিভিন্ন জায়গায় গিয়ে মিডিয়াতে চেঁচামেচি করে টাকা দিচ্ছে না। কিন্তু কেন দিচ্ছে না বুঝতে হবে তো। আইনেই রয়েছে 100 দিনের কাজের প্রকল্পের আইন, যে যদি 9/6 হয় কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দেবে। হাইকোর্ট রায় দিয়েছিল, কেন্দ্র সুপ্রিম কোর্টে গেছে, ব্যাখ্যা চেয়েছে, এইভাবে টাকা দেওয়া যায় নাকি, টাকাটা মাঝখানে উধাও হয়ে যাচ্ছে। ফলে টাকা দিলে টাকা উধাও হয়ে যায়। রেশনের চাল দুর্নীতি হয়েছে, তারপরে ইনভেস্টমেন্ট আসছে না। শিল্পপতি রাজ্য ছেড়ে সে বাম আমল থেকেই পালিয়ে গিয়েছিল, নতুন কোনো শিল্পপতি আসছে না। যে কজন এসছিল তোলাবাজির চোটে পালিয়েছে। আমি 3-4 বছর আগের কথা বলি, হুগলিতে একজন এসছিল একটা ব্যবসা করতে, মূলত রিয়েল এস্টেট বা এই সমস্ত ওয়্যার হাউস তৈরি করে। তাদের 2জন ইঞ্জিনিয়ারকে তুলে নিয়ে চলে গিয়েছিল, বলে আগে টাকা ফেল তারপর ছাড়বো। অনেক ধরে করে তাদের ছাড়িয়েছিল। কি হচ্ছে রাজ্যে? এ রাজ্যে মানুষ আসবে, ইনভেস্টমেন্ট হবে, হচ্ছে কি পরিযায়ী শ্রমিক হচ্ছে। এ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস, ভর্তি বন্ধ হয়ে গেল। এখন নাকি ভর্তি এই চালু হচ্ছে। কবে মে মাসের 7 তারিখে বোধ হয় উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছিল, জুন জুলাই আগস্ট শেষ হতে গেল, ভর্তি হলো না। এখন ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, জয়েন্ট এন্ট্রান্স। কতদিন পরে, এতদিন দেরি করে কোনোদিন জয়েন্ট এন্ট্রান্সের ফল বেরোয়নি। দেখা গেল দারুণ হইচই করে মেধা তালিকা ভর্তি করা হলো, কেউ ওপরে কেউ নেই, সব চলে গেছে অন্য রাজ্যে। আর সবাই অন্য রাজ্যে যেতে পারবে, টাকা দিয়ে পড়তে পারবে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষজন তো সরকারি কলেজের জন্য বসে থাকে। এখানে ভর্তি হতে না পারলে কোথায় যাবে তারা? পরিযায়ী শ্রমিক হবে। একটা ছোট ঘটনা বলি, আমরা মানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি, কয়েকজন বন্ধু বান্ধব তারা দিল্লি যেত বা এইসব জায়গায় পড়তে যেত ইউনিভার্সিটিতে। এখন তুমি নিজে একটু খোঁজ নিয়ে দেখো, কলেজে পড়তে, আমি সায়েন্স টেকনোলজি বলছেই না, পলিটিক্যাল সায়েন্স, জার্নালিজম, হিস্ট্রি পড়তে কেউ যাচ্ছে ব্যাঙ্গালোর, কেউ যাচ্ছে দিল্লি। কেন যাচ্ছে? এ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনোটা 100 বছর, কোনোটা 150 বছর, কোনোটা 50 বছরের পুরনো। তাদের কেন্দ্র করে এ রাজ্যের শিক্ষাকে একটা কোন জায়গায় নিয়ে যাওয়া যেত, কোন জায়গায় পৌঁছে গেল শিক্ষা। এই যে আস্থার অভাব, উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা, মাননীয় প্রধানমন্ত্রী সেটাই বলেছেন। স্যার, এই যে 3-3বার এলেন পশ্চিমবঙ্গে এবং আবারও আসবেন প্রধানমন্ত্রী, এবং যেভাবে পশ্চিমবঙ্গকে প্রায়োরিটি দিচ্ছেন তিনি বা গুরুত্ব সহকারে দেখছেন, এই মন্তব্যটাও তিনি করলেন যে পশ্চিমবঙ্গের উন্নতি হলে ভারতের উন্নতি হবে, এবং কতটা পশ্চিমবঙ্গকে তিনি গুরুত্ব দিচ্ছেন সেটাও তো প্রকাশ পাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারটা। তার কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকেই লুক ইস্ট পলিসি, যেটা পিভি নরসিমহা রাওয়ের আমলে চালু হয়েছিল, ওটাকে চেঞ্জ করে করেছেন অ্যাক্ট ইস্ট পলিসি। শুধু তাকিয়ে থাকলে হবে না, কাজ করে দেখাও। তো অ্যাক্ট ইস্ট পলিসি বা লুক ইস্ট পলিসির মানে হচ্ছে আমাদের পূর্ব দিকের যে দেশগুলো, অর্থাৎ বার্মা বা মায়ানমার, থাইল্যান্ড বা সাউথ ইস্ট এশিয়ার অন্যান্য দেশগুলো, তাদের সঙ্গে ভারতের তো একটা সিভিলাইজেশনাল রিলেশনশিপ ছিল। সে কোন যুগ থেকে হাজার হাজার বছর ধরে এই সম্পর্ক ছিল। এখনও সেখানে ভারতীয় সভ্যতা রয়েছে। তো সেখানে যদি ভারতবর্ষ নজর দেয় তাহলে ভারতের ভালো হবে। কারণ বিশ্ব রাজনীতিতে আগে ঘরের পাশটা দেখি। প্রধানমন্ত্রী বলেছেন অ্যাক্ট ইস্ট পলিসি, তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করো, আরো তাদের সঙ্গে বাণিজ্য সহযোগিতা করো, তাতে লাভই হবে। ওটা করতে গেলে এই ইস্ট এবং নর্থ ইস্টের উন্নতি চাই। ভালো করে দেখো, নর্থ ইস্টের রাজ্য যেগুলো আমাদের, তাদের পাশেই কিন্তু মায়ানমার, তাদের ওদিকটা গেলে চীন,
আচ্ছা, এই অঞ্চলে সবচেয়ে বড় বন্দর কোনটা? কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, উড়িষ্যার পারাদ্বীপ বন্দর, পরবর্তীকালে হয়েছে ধামরা বন্দর উড়িষ্যার। ফলে এইগুলোর উন্নতি যদি করি, তাহলে এই বন্দরগুলোর মাধ্যমে বা এই যে ট্রান্স এশিয়ান হাইওয়ে হয়েছে তার মাধ্যমে আমরা খুব দ্রুত সাউথ ইস্ট এশিয়াতে ঢুকে যেতে পারি। ফলে পূর্বের রাজ্যগুলোর উন্নতির কথা বলা হচ্ছে। এখন পূর্বের রাজ্যগুলোর মধ্যে খুব পিছিয়ে পড়া বিহার এবং পশ্চিমবঙ্গ। উড়িষ্যা অনেকটা উন্নতি করে ফেলেছে, নর্থ ইস্ট উন্নয়নের প্রক্রিয়ায় পৌঁছেছে। বিহারের লালু রাজ্যটাকে প্রায় 300 বছর পিছিয়ে দিয়েছিল। সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির সহযোগিতায় নীতিশ কুমার তিনি রাজ্যটাকে দাঁড় করানোর চেষ্টা করছেন, কিন্তু বহু পুরনো একটা ব্যবস্থা ধ্বংসকে মানে একেবারে ছাই করে দিয়েছিল, সেখান থেকে তিনি আস্তে আস্তে দুর্গ গড়ে তুলছেন। এটা অস্বীকার করার উপায় নেই। বিহার আস্তে আস্তে বদলাচ্ছে, রোজ খুন হতো, মারপিট হতো, মানুষ রাজ্য ছেড়ে পালাতো, এখন সেটা আর হচ্ছে না। আস্তে আস্তে উন্নতি হচ্ছে, কিন্তু ওই যে ধাপার মাঠ আছে তো ওটা সাফ করতে তো টাইম লাগবে, উনি করছেন। পশ্চিম বাংলায় ধাপার মাঠ তৈরি হচ্ছে, উন্নয়ন নেই, মানুষ কাজ ছেড়ে পালাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো একেবারে শেষ হয়ে গেছে। ভালো মেধার পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি করবে না, করতে চাইবে না, কারণ এরা ডিএ দেয় না, তারা কেন্দ্রে চলে যায় বা অন্য রাজ্যে গিয়ে চাকরি করবে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে এই যে ডামাডোল শুরু হয়ে গেল, কেউ এখানে মানে যারা যোগ্য মেধা তাদের যারা পশ্চিমবাংলা উন্নত হতে পারতো তারা রাজ্য ছেড়ে পালিয়ে যাবে, অন্য রাজ্যে গিয়ে আর ফিরবে না, সেখানেই কাজ করবে। গোটা কলকাতা, গোটা পশ্চিমবাংলা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। আর এরা করছে কি? 1000 টাকা ঘুষ দিয়ে, 1500 টাকা ঘুষ দিয়ে 1500 কোটি টাকা মেরে দেওয়ার পরিকল্পনা করছে। এই নেতাগুলো আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, কেউ 1000 কোটি টাকা কামাচ্ছে, কেউ 10,000 কোটি টাকা নাকি কামায়, সব নানা বাজারে গুজব ছড়াচ্ছে। ফলে এগুলো তো কোনোটাই খুব উন্নতির লক্ষণ নয়, অবনতির লক্ষণ। তো কেন্দ্রীয় সরকারের পক্ষে এগুলো তো সহ্য করা মুশকিল, কারণ এরকম এটা যদি চলতে থাকে তাহলে ভারতবর্ষের ঐক্য এবং সংহতি নিয়ে প্রশ্ন দেখা দেবে। কারণ পশ্চিম বাংলা কিন্তু আলটিমেটলি এদের যা কাণ্ড কারখানা তাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, এরা একদম সিরিয়াস নয়। আর সবচেয়ে বড় এরা অত্যন্ত অপদার্থ এবং অযোগ্য, এর সরকার চালাতেই জানে না, কিচ্ছু জানে না এর। ফলে এই সমস্ত নির্বোধদের রাতে যদি সিস্টেমটা চলে যায় তাহলে যা হবে তাই ঘটেছে। ফলে এই রাজ্যের উন্নতি চাই, এই পূর্বাঞ্চলের উন্নতি ছাড়া আমাদের অ্যাক্টিস্ট পলিসি সফল হবে না। আর যদি সত্যি পশ্চিমবাংলা এই অবস্থা চলে তাহলে পশ্চিমবাংলা কিন্তু নর্থ ইস্টের প্রবেশদ্বার, এখানে কোথাও গোলমাল হলে নর্থ ইস্ট ঢোকা মুশকিল হয়ে যাবে। এগুলো প্রত্যেকটাই কেন্দ্রীয় সরকারের চিন্তা বাড়াচ্ছে। ফলে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তিত, তিনি আসছেন, তিনি চাইছেন পশ্চিমবাংলায় একটা জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হোক, যে যারা অন্তত এই রাজ্যটাকে দেশটাকে ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, ভারতীয় জনতা পার্টি অন্যতম প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা তিনি নিশ্চয়ই নন, কারণ ভারতীয় জনতা পার্টি 1980 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির হচ্ছে জনসংঘের উত্তরসূরি। আগে জনসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, 1977-এ সেটা জনতা পার্টির সঙ্গে মার্জ করে 80 সালে আবার আলাদা হয়ে নতুন দল করে। ফলে জনসংঘেরই নতুন রূপ ভারতীয় জনতা পার্টি। সেই জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি এই দেশের ঐক্যের জন্য জীবন বিসর্জন দিয়েছেন, যিনি রুখে না দাঁড়ালে এই পশ্চিমবাংলা তৈরি হতো না, বাঙালি হিন্দুর হোমল্যান্ডই থাকতো না। জিন্না গোটা বাংলা চেয়েছিল, অন্তত পক্ষে কলকাতার পশ্চিম দিক থেকে, মানে গঙ্গার পশ্চিম পার থেকে গোটাটাই চাইছিল। কারণ ও চাইছিল কলকাতা বন্দর, ও চাইছিল পূর্ববঙ্গের কৃষি আর এখানকার যে বন্দরটাকে একদম নিয়ে আসতে কাছাকাছি। ফলে আজকে যদি আমরা এই দিকটা তাকাই, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কি বলবো, চিন্তাটা তো মানে আশ্চর্য হওয়ার কিছু নেই। তিনি চাইছেন রাজ্যটা উন্নতি হোক, যে কারণেই বারবার আসছেন। এবার আমাদের কাজ মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নটাকে পূরণ করা, এই রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করা ক্ষমতায়। তা নইলে, ক্ষমতায় অধিষ্ঠিত না হলে গোটা রাজ্যটার ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে। স্যার, গতকাল প্রধানমন্ত্রী 3টি মেট্রো রুটের উদ্বোধন করলেন এবং সেক্ষেত্রে আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ডাকা হয়েছিল, তিনি আসেননি। এবং এরপরে যে উদ্বোধন হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল থেকে শুরু করে বা প্রত্যেকেই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে যে এই মেট্রোর যে ভিত্তিপ্রস্তর আমাদের আমলে, কেউ বলছে রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেউ বলছে যে বুদ্ধদেব ভট্টাচার্য, প্রণব মুখার্জি, তখন তারা এর ভিত্তিপ্রস্তর করে। কিন্তু যখনই এই রেল বা মেট্রো রেল বা বনানী কিছু অসুবিধে হয় তখন
তখনই কিন্তু আমরা বলে থাকি যে এগুলো কেন্দ্রীয় প্রকল্প, তখন দায় চলে আসে কেন্দ্রের ঘাড়ে। কিন্তু যখনই ভালো কিছু বা উন্নয়নমূলক কাজ করা হয়, সেক্ষেত্রে তখন কৃতিত্ব নেওয়ার যে দড়ি টানাটানি শুরু হয়, সেটা নিয়ে কি বলবেন? এখন কেউ গাজোয়ারি করলে সে বলতেই পারে, তাদের তো ঝগড়া করা যায় না, কিন্তু এদের কৃতিত্ব নয়, এদের লজ্জা পাওয়া উচিত। সম্ভবত লজ্জায় এরা মুখ দেখাচ্ছে না, এটা কথা বলি। কলকাতায় মেট্রো রেলের দরকার, এটা এরা কেউই ভাবেনি। ওটা অনেক আগে, 50-এর দশকেরও আগে ভেবেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি যখন লন্ডনে গিয়েছিলেন পড়াশুনো করতে, ওখানকার টিউব রেল দেখে বুঝেছিলেন যে কলকাতাকে বাঁচাতে গেলে, কারণ কলকাতায় জনসংখ্যা বাড়বেই, স্বাধীনতার পর কলকাতায় জনসংখ্যা মানে চক্রবৃদ্ধি এক্সপোনেনশিয়াল গ্রোথ যাকে বলে হতে থাকে। কলকাতায় শহরে কিন্তু যানবাহন চলার জায়গা কম, যেটা থাকা উচিত 18 থেকে 20% টোটাল এরিয়ার, কলকাতায় আছে 6%। 6%-এর একটু কম। যা আছে তার আবার গোটা ফুটপাত দখল, রাস্তায় নেমে গেছে। তাহলে বাস গাড়ি চলবে কোথায়? তাহলে এখানে যেটা দরকার, ফুটপাতকে জনগণের হাঁটা চলা উপযোগী করা। দ্বিতীয় হচ্ছে এখানে মাটির তলার সিস্টেম বা মাটির ওপরের সিস্টেম চালু করা, কারণ এখানে রাস্তার উপরে জায়গা নেই। সুতরাং এটা চেষ্টা করতে হবে। এইটা ভেবেই কেন্দ্রীয় সরকার কিন্তু বহু শহরের জন্য একটা আরবান যে সিস্টেম, ট্রানজিট সিস্টেম হিসেবে মেট্রো রেল গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন অসাধারণ, যে যখন কেন্দ্রে ক্ষমতায় এলো ভারতীয় জনতা পার্টি 2014 সালে, বিভিন্ন শহর মিলে মাত্র 250 কিলোমিটার মেট্রো রুট ছিল, এখন 4 গুণ বেড়ে গেছে, 1200 কিলোমিটার পেরিয়ে গেছে। কতটা বেড়েছে! সব শহরে মেট্রো হচ্ছে, কানপুরের মতো শহরে মেট্রো হয়েছে, কোচিতে মেট্রো হয়েছে, মুম্বাইতে মেট্রো হয়েছে, দিল্লিতে মেট্রো ছেয়ে গেছে। দিল্লি গেলে দেখবে ও দিল্লিতে এখন আর ট্যাক্সি চড়ার দরকার নেই, ওপর নিচ মানে দুটো ধাপে বিভিন্ন স্টেশন, আমেরিকা স্টাইলে। অথচ এই পশ্চিম বাংলায় প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতায়। সেটা যখন এটা চালু হলো তখন কেন্দ্রে ক্ষমতায় কংগ্রেস। আমি কংগ্রেসকে পছন্দ করি না, ভারতীয় জনতা পার্টি কর্মী, কিন্তু সত্যটা তো সত্যি। এখানে মেট্রো রেল চালু হলো, মেট্রো রেল প্রকল্প নেওয়া হলো। প্রথমে ছিল কাট অ্যান্ড কভার, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম দেখতাম ওই কেটে কেটে মাটি ধর্মতলায় ওই ময়দানে সাজিয়ে রাখা হতো, উঁচু পাহাড়ের মতো রাখা হতো, আর আস্তে আস্তে সেগুলোকে ইয়ে করে জোড়া হতো। এখন আর ওটা হয় না, এখন মেশিন নামিয়ে কেটে 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 চলে যায়, নতুন এসে গেছে। ফলে আমরা প্রথম মেট্রো চালু করেছি, আমাদের কৃতিত্ব। এই রাজ্য প্রথম গঙ্গার তলা দিয়ে মেট্রো চালু করেছে, এত চওড়া একটা নদী। আমরা তারপরে এরকম মেট্রো পিছিয়ে গেল কেন, দিল্লি এগিয়ে গেল কেন? কারণ একটাই, এই রাজ্য সরকার যারা চালাচ্ছে তারা কেউই মেট্রোর সঙ্গে সেভাবে সহযোগিতা করেনি। কংগ্রেস যখন মেট্রো রেল চালু করছিল গনি খানের নেতৃত্বে, সিপিএম যতটা সম্ভব বাধার সৃষ্টি করেছে, যতটা সম্ভব মামলা মোকদ্দমা করে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। তারপরেও মেট্রোটা যখন চালু হলো, এখন মেট্রো ছাড়া কলকাতাকে ভাবা যায়? তারপর যে উদ্যোগগুলো নেওয়া হলো তার মধ্যে একটা উদ্যোগ হচ্ছে, সেটা আবার ব্রিটিশরা ভেবে গিয়েছিল যে হাওড়া থেকে কলকাতা গঙ্গার তলা দিয়ে, ওই 1920-30 সালে ওটা ভেবেছিল ব্রিটিশ, এটা কোম্পানিও বানানো হয়েছিল, পরে কোম্পানি আর টাকা পায়নি বলে কোম্পানিটা চলেনি, যে মাটির তলা দিয়ে মেট্রো যদি আনা যায়। ও প্রকল্প আজকে অনেক পুরনো ভাবনা, বলে এর সঙ্গে ভাবনাটা, এই মেট্রোর সঙ্গে ভাবনাটা জুড়ে দেওয়া হয়েছিল যে হাওড়া থেকে মেট্রো আসবে, বউবাজার যেটা আমরা সেন্ট্রাল মেট্রো বলি, তার তলা দিয়ে মেট্রো এসে একদম সোজা চলে যাবে, চলে গিয়ে শিয়ালদাকে বাঁদিকে রেখে ফুলবাগান হয়ে সল্টলেক, পরবর্তীকালে ওটাকে বাড়িয়ে দেওয়া হলো তোমার সেক্টর 5। ওটা নাকি আরো একটা প্ল্যান আছে, বাড়িয়ে যদি তেঘরিয়া অব্দি নিয়ে যাওয়া যায়, এরকম একটা পরিকল্পনা আছে। এখনো সেটা পরিকল্পনাটা রূপায়িত হয়নি, কিন্তু পরিকল্পনাটা রয়েছে। মাঝখানে সম্ভবত ওটা 2009 বা 10 সালে একটা কোম্পানি তৈরি করা হলো, রাজ্য এবং কেন্দ্র মিলে। সব রাজ্যে যেরকম হচ্ছে মেট্রো রেলকে ইকুয়াল অংশীদার করা হলো, যে ইকুয়াল অংশীদার হও, ইকুয়াল খরচ করো, এবং যা হবে এই রাজ্য দুটোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। এইরকম করে এই রাজ্য কোম্পানি বানালো। যখন 2011 সালে এই রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হলো, প্রথম যেটা হলো, রাজ্যের দায় পুরো ঝেড়ে দিল, সব দায় কেন্দ্রের হাতে চাপিয়ে দিল, সেটা গেল। দ্বিতীয় হচ্ছে এই যে অদ্ভুত মানে তলা থেকে, গঙ্গার তলা দিয়ে বউবাজারের তলা দিয়ে মেট্রোটা আসার কথা ছিল, গোটা সিস্টেমটাকে ঘুরিয়ে দেওয়া হলো, জায়গা বেরিয়ে চলে গেল। বললাম দিন দেবো না এসব ক্ষেত্রে। বউবাজারে সেন্ট্রাল মেট্রোর নিচে জায়গা করা ছিল, চ্যানেল করার প্রভিশন রাখা ছিল, সেইটা না করে
তিন গুণ খরচ করে এসপ্ল্যানেডে গিয়ে ওই মেট্রোর তলা দিয়ে আরো ঢুকিয়ে আনা হলো, দিয়ে ওটাকে এরকম ঘুরিয়ে এনে আবার এনে বউবাজারের পাশ দিয়ে শিয়ালদা নিয়ে যাওয়া হলো। 10 বছর দেরি হয়ে গেল, ওখানে বাড়ি ভাঙছে। এখনো আগের দিনই একটা কাগজে দেখছিলাম, মেট্রো যখন যাচ্ছে, ট্রায়াল রান চলছে, তখনই বাড়ি কাঁপছে। আমি জানি না ভবিষ্যতে কি হবে। একটা বাড়ির তলা দিয়ে মেট্রো নিয়ে চলে যাওয়া হলো, জানি না যে বাড়ির তলা দিয়ে মেট্রো গেলে ভাইব্রেশন হতে পারে। অরিজিনাল তো এটা ছিল না, রাস্তা দিয়েছিল। ফলে এই যে মেট্রো রুটটাকে নষ্ট করে ফেলা হয়েছে। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করব। আর একটা খুব ভালো রুট আছে, নিউ গড়িয়া থেকে একদম বাইপাস হয়ে বেলেঘাটা হয়ে চিংড়িহাটা হয়ে ওটা একদম এয়ারপোর্ট চলে যাবে, নিউ টাউন হয়ে এয়ারপোর্ট। অর্থাৎ নিউ টাউন, সেক্টর 5 এই অঞ্চলে যারা চাকরি করতে যায় তাদের আর ট্যাক্সি করতে হবে না 500-600 টাকা করে। আজকে দেড় বছরের বেশি মেট্রো রেল বলছে যে অন্তত চিংড়িঘাটা একটু ট্রাফিক ব্লক করে দাও, আমি একটা থাম করব এবং তার উপরে জুড়ে দেবো, বেশি দিন লাগবে না। আজ অব্দি করতে পারবো, ওটা মেশিন নিয়ে চলে গেছে। কিন্তু এখন তো কৃতিত্ব নিয়ে টানাটানি করছে। কৃতিত্ব নিলে তো হবে না, সত্যিটা তো মানুষ জানে। ফলে এরা এখন কৃতিত্ব তারাই নেই যারা কৃতিত্ব যাদের নেই, যারা নিজের কোলে ঝোল টানে। ফলে মেট্রোকে উন্নতি করবে কি? এরা পশ্চিমবাংলাকে শেষ করার মতো মেট্রোকেও শেষ করেছে। তবু মেট্রো দাঁড়িয়ে আছে রাজ্য সরকারের জন্য। কি রাজ্য সরকার কৃতিত্ব, মাননীয় প্রধানমন্ত্রীর কৃতিত্ব। তিনি গতকাল 3টে মেট্রো রুট দিয়ে গেলেন, বিপ্লব ঘটে গেছে যাতায়াতের ক্ষেত্রে। ফলে এরা যতই কৃতিত্ব নিক, আসলে এরা পশ্চিমবাংলার দীর্ঘস্থায়ী ক্ষতি করে গেছে। আমি জানি না কিভাবে বাংলাকে তার হাত থেকে বাঁচানো যাবে। স্যার, এই প্রধানমন্ত্রী এলেন এবং যেভাবে পশ্চিমবঙ্গকে নিয়ে বিভিন্ন ভাবনার কথা, বিভিন্ন উন্নতির কথা বললেন, তারপরেও দেখছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে ওনাকে কটাক্ষ করা হচ্ছে, এভাবে দেখছেন এই বিষয়টা আপনি? ও কটাক্ষ করবেই, মানে আমরা দেখি না যে কেউ জীবনে সাফল্য পেলে, যারা সাফল্য পায়নি তারা ও আর কি করেছে, তাকে আওয়াজ দেয়, তাকে ক্ষতি করার চেষ্টা করে। এগুলো এক ধরনের, এগুলো স্যাডিস্টিক মেন্টালিটি। এরা কিছু করেনি, রাজ্যটাকে শেষ করে দিয়েছে, চোরেদের হাতে চলে গেছে। যে সফল হলে তাকে উপহাস করাটা এক ধরনের স্যাডিজম। এই স্যাডিজমে আমরা দেখতে পাচ্ছি, আর কিচ্ছু না। নাকি পশ্চিমবঙ্গের মানুষের যে উৎসাহ নরেন্দ্র মোদীকে নিয়ে, সেটা দেখে ভয় পেয়েছে? ভয় তো পেয়েছে, আতঙ্কগ্রস্ত, ভয় পাচ্ছে যে কি হবে। এরা খুব ভালো জানে যে যতই ওই 1,500, 1,000, 2,000 যাই দাও না কেন, মানুষ কিন্তু বুঝে গেছে কাজ পাচ্ছে না, এদের আর ক্ষমতায় রাখবে না। সেই ভয় পাচ্ছে, একবার ক্ষমতা থেকে গেলে দলটাই উঠে যাবে। তারপর যারা মানুষের উপর অত্যাচার করেছে, মানুষ তার হিসেব বুঝে নেবে। ফলে কি হবে আমি জানি না, কিন্তু অনেক কিছুই হতে পারে। দেখা যাক, অপেক্ষা করা যাক।